हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल क्रिएटिव कार्तिक। तो बंधुगण आजकेर এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এসি থেকে ডিসি ভোল্ট কনভার্ট করার জন্য আমরা ডায়োডের পর যে ক্যাপাসিটর ব্যবহার করি তার ভোল্টেজ কত হওয়া উচিত এবং তার ভ্যালু অর্থাৎ কত মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করা উচিত। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুগণ ধরা যাক এটি একটি 220 ভোল্ট টু 12 ভোল্ট ট্রান্সফরমারের সিম্বল এবং এটি একটি 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার। আর হ্যাঁ, এই ট্রান্সফরমারটি 0-12 ভোল্টের, অর্থাৎ এর মধ্যে কোনো সেন্টার টাইম নেই। তো এখন যদি এই ট্রান্সফরমারটিতে বিডি রেকটিফায়ার ব্যবহার করে 12 ভোল্ট এসি থেকে ডিসি ভোল্ট তৈরি করি, তাহলে বিডি রেকটিফায়ারের আউটপুটে আমরা 12 - 2 × 0.7 সমান 12 - 1.4 সমান 10.6 ভোল্ট পাবো। কারণ বিডি রেকটিফায়ারে ব্যবহৃত 4টি ডায়োডের মধ্যে 2টি ডায়োড প্রতি হাফ সাইকেল এসি ভোল্টেজে অ্যাক্টিভ থাকছে। ফলস্বরূপ 2টি ডায়োড 0.7 ভোল্ট করে 0.7 × 2 সমান 1.4 ভোল্ট ড্রপ করছে। যেহেতু সাধারণ 50i ট্রান্সফরমারতে এসি থেকে ডিসি ভোল্ট কনভার্ট করার জন্য সিলিকন ডায়োড ব্যবহার করা হয়, তাই প্রতি ডায়োডের ফরওয়ার্ড ভোল্টেজটাও 0.7 ভোল্ট। যাই হোক, আমরা এখন বিডি রেকটিফায়ারের আউটপুটে 10.6 ভোল্ট পেলাম, কিন্তু 220 ভোল্ট এসি এর আরএমএস ভ্যালু চেঞ্জের কারণে যদি 220 ভোল্টের 10% বেশি বা 20% কম এসি ভোল্টেজ উপস্থিত হয় ট্রান্সফরমারের ইনপুটে, তাহলে ট্রান্সফরমারের আউটপুটে আমরা সর্বোচ্চ 12 ভোল্ট প্লাস 12 × 10/100 সমান 12 প্লাস 1.2 সমান 13.2 ভোল্ট এসি পাবো এবং ট্রান্সফরমারের আউটপুটে সর্বনিম্ন 12 ভোল্ট মাইনাস 12 × 20/100 সমান 9.6 ভোল্ট পাবো। তো বন্ধুগণ আমরা ট্রান্সফরমারের আউটপুটে 13.2 ভোল্ট এসি পেলাম, কিন্তু এই এসি ভোল্টকে বিডি রেকটিফায়ার দ্বারা ডিসি ভোল্টে কনভার্ট করলে 13.2 - 1.4 সমান 11.8 ভোল্ট ডিসি পাবো। কিন্তু এই ডিসি ভোল্টকে ক্যাপাসিটর দ্বারা ফিল্টারিং করলে আমরা ডিসি পিক ভোল্টেজ পাবো, যার মান হবে 11.8 × 1.414 বা √2 সমান 16.68 ভোল্টেজ, অর্থাৎ আমরা 17 ভোল্ট পেলাম। অর্থাৎ আমরা বিডি রেকটিফায়ারের পরে 17 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করব, কিন্তু যখন বাজারে 17 ভোল্টের ক্যাপাসিটর কিনতে হবে তখন আমরা 17 ভোল্টের ক্যাপাসিটর পাবো না, 17 ভোল্টের উপরে মিনিমাম 25 ভোল্টের ক্যাপাসিটর পাবো। অর্থাৎ আমরা কি 25 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করব? উত্তর না, কারণ অনেক সময় এসি লাইনে রিপিটেবল পাইক বা র্যান্ডম পাইক জেনারেট হওয়ার কারণে এই 25 ভোল্ট ক্যাপাসিটরকে দীর্ঘকাল ব্যবহার করা সম্ভব না। তাই আমরা 25 ভোল্ট ক্যাপাসিটরের পরিবর্তে 35 ভোল্ট ক্যাপাসিটর ব্যবহার করতে পারি। অর্থাৎ বিডি রেকটিফায়ারের আউটপুটে আমরা যে পিক ভোল্টেজ পাবো তার দ্বিগুণ ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। তো বন্ধুগণ এতক্ষণ আমরা জানলাম ট্রান্সফরমার দ্বারা কোনো এসি ভোল্টকে ডিসি ভোল্টে কনভার্ট করতে হলে কত ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। তো বন্ধুগণ এরপর আমরা জানবো ট্রান্সফরমার দ্বারা কোনো এসি ভোল্টকে ডিসি ভোল্টে কনভার্ট করলে ডায়োডের আউটপুটে কত মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। তো বন্ধুগণ এর জন্য আমাদের সর্বপ্রথম ট্রান্সফরমার থেকে আসা সর্বনিম্ন ডিসি পিক ভোল্টেজের পরিমাণ জানতে হবে। তো বন্ধুগণ একটুক্ষণ আগে আমরা দেখেছি ট্রান্সফরমারের ইনপুটে 220 ভোল্টের 20% কম ভোল্ট উপস্থিত হলে ট্রান্সফরমারের আউটপুটে 9.6 ভোল্ট এসি পাওয়া যাচ্ছে। তো বন্ধুগণ এই 9.6 ভোল্ট এসিকে ডিসি পিক ভোল্টেজে পরিণত করলে আমরা 9.6 × √2 মাইনাস দুটি ডায়োডের ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ সমান 1.4 সমান 12.2 ভোল্টেজ ডিসি পাবো। তো বন্ধুগণ আমরা ট্রান্সফরমার থেকে আসা সর্বনিম্ন ডিসি পিক ভোল্টেজ 12.2 ভোল্ট পেয়ে গেলাম। দ্বিতীয় বিষয় আমাদের জানতে হবে আমরা যে এসি ভোল্ট ট্রান্সফরমারটিতে ইনপুট দিয়েছি তার হাফ সাইকেল ফ্রিকোয়েন্সি কমপ্লিট হতে কত সময় লাগবে। তো বন্ধুগণ আমরা জানি যে আমাদের বাসা বাড়িতে 50 হার্জ ফ্রিকোয়েন্সিযুক্ত বৈদ্যুতিক লাইন ব্যবহৃত হয়। এছাড়া ইন্ডিয়া বা অন্যান্য কিছু দেশে 50 হার্জ ফ্রিকোয়েন্সিযুক্ত এসি লাইন ব্যবহৃত হয়। সুতরাং 50 সাইকেল ফ্রিকোয়েন্সি কমপ্লিট হতে সময় লাগে 1 সেকেন্ড। 1 সাইকেল ফ্রিকোয়েন্সি কমপ্লিট হতে সময় লাগে 1 এর 50 সেকেন্ড। একইভাবে হাফ সাইকেল ফ্রিকোয়েন্সি কমপ্লিট হতে সময় লাগে 1 × 1/2/50 সমান 1 এর 100 সেকেন্ড। সুতরাং এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে যে 10,000 মাইক্রোসেকেন্ড। তো বন্ধুগণ এখন আমরা জেনে গেলাম হাফ সাইকেল ফ্রিকোয়েন্সি কমপ্লিট হতে 10,000 মাইক্রোসেকেন্ড সময় লাগে। তৃতীয় বিষয় আমাদের জানতে হবে বিডি রেকটিফায়ারের আউটপুটে আসা সর্বনিম্ন পিক ভোল্টেজ এবং আমরা যে লোড ব্যবহার করব তার সর্বনিম্ন অপারেটিং ভোল্টেজ কত এবং এই দুই ভোল্টেজের মধ্যে বিয়োগফল কত। অর্থাৎ আমরা যদি আউটপুটে একটি 7805 রেগুলেটর আইসি ব্যবহার করি এবং সেখান থেকে যদি 1 অ্যাম্পিয়ার আউটপুট নিই হাফ অ্যাম্পিয়ার আউটপুট নিই, তাহলে 7805 আইসিটি এর ইনপুটে সর্বনিম্ন 7 ভোল্ট থেকে সর্বোচ্চ 25 ভোল্টের প্রয়োজন হবে 7805 আইসি এর ডেটা শিট অনুযায়ী। তো বন্ধুগণ এখন ব্রিজ রেকটিফায়ারের আউটপুটে আসা সর্বনিম্ন পিক ভোল্টেজ এবং আমরা যে লোড ব্যবহার করব তার সর্বনিম্ন অপারেটিং ভোল্টেজের বিয়োগফল 12.2 - 7 সমান 5.2 ভোল্ট পেয়ে গেলাম। অতএব ক্যাপাসিটরের ভ্যালু হবে C সমান IT/V। এখানে আমরা জানি আই এর মান অর্থাৎ যত অ্যাম্পিয়ার লোড আমরা ব্যবহার করব অর্থাৎ হাফ অ্যাম্পিয়ার, অতএব হাফ ইন্টু এবং টাইম আমরা এর আগে হিসাব করেছি যে 10,000 মাইক্রোসেকেন্ড সময় লাগে। তো 10,000/5
5.2, তো এটা হিসাব করলে দাঁড়ায় 961 মাইক্রোফ্যারাড, অর্থাৎ 1000 মাইক্রোফ্যারাডের কাছাকাছি। তাহলে কি আমরা 1000 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করব? উত্তর না, কারণ এখানে আমরা 1000 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর কিনলে তাতে 1000 মাইক্রোফ্যারাড পাবো না, অর্থাৎ ক্যাপাসিটরের ভ্যালু 1000 মাইক্রোফ্যারাডের থেকে কিছুটা বেশি বা কিছুটা কম হতে পারে। দ্বিতীয় বিষয়, ট্রান্সফরমারের ইনপুটে 220 ভোল্ট লাইনে কোনো রিপিটেবল পাইক বা র্যান্ডম পাইক আসতে থাকলে তা ট্রান্সফরমারের আউটপুটেও প্রভাব ফেলবে। এই সমস্ত বিভিন্ন কারণে আমরা যে পরিমাণ ক্যাপাসিটরের ভ্যালু ক্যালকুলেশন করে পেয়েছি তার 50% বেশি ভ্যালু এর ক্যাপাসিটর ব্যবহার করব, অর্থাৎ আমরা 1000 প্লাস 1000 ইন্টু 50/100 সমান 1500 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করব। কিন্তু বাজারে 1500 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর অ্যাভেলেবেল না হলে আমরা 1500 মাইক্রোফ্যারাডের উপরে মিনিমাম যে মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর পাওয়া যাবে ঠিক তত মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করব, অর্থাৎ 1500 এর উপরে মিনিমাম 2200 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর পাওয়া যাবে। সুতরাং আমরা 2200 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করব। তো বন্ধুগণ, এভাবেই আমরা ক্যাপাসিটরের ভোল্টেজ এবং মাইক্রোফ্যারাড নির্ণয় করব ট্রান্সফরমারের সাহায্যে এসি থেকে ডিসি ভোল্ট কনভার্ট করলে। তো বন্ধুগণ, এক্ষেত্রে আরো একটি বিষয় অবশ্যই জানা দরকার, যেমন কোনো সেন্টার টাইপ ট্রান্সফরমারে দুটি ডায়োড ব্যবহার করে ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার তৈরি করা হলে তাতে ক্যাপাসিটরের ভোল্টেজ এবং ক্যাপাসিটরের মাইক্রোফ্যারাড ক্যালকুলেশন করার জন্য দুটি ডায়োডের ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ ধরা চলবে না। সেখানে আমরা একটি ডায়োডের ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ ধরব, কারণ এই ধরনের রেক্টিফিকেশনে প্রতি হাফ সাইকেলে একটি ডায়োডই অ্যাক্টিভ থাকবে। যদিও এইভাবে সেন্টার ট্যাপিং করে এসি থেকে ডিসি ভোল্ট কনভার্ট করলে তাতে অ্যাকুরেট ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার পাওয়া যায় না। যাই হোক, এর বিভিন্ন কারণ রয়েছে, সেসব নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করা হবে। তো বন্ধুগণ, তারপরেও কিছু কথা বলে রাখি, যেমন কোনো অ্যাম্পলিফায়ার সার্কিটে পাওয়ার দেওয়ার জন্য এইভাবে এসি থেকে ডিসি ভোল্ট ফিল্টারিং করা হলে আমরা ক্যালকুলেশন করে ক্যাপাসিটরের যে ভ্যালু পাবো তার থেকে 2.5 গুণ বেশি মানের ক্যাপাসিটর ব্যবহার করবো, অর্থাৎ 2.5 গুণ বেশি মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করব। দ্বিতীয় বিষয়, ধরা যাক কোনো এসি টু ডিসি ফিল্টারিং এ 25 ভোল্ট 6000 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের প্রয়োজন, তাহলে আমরা বিডি রেক্টিফায়ারের পর 25 ভোল্ট 6000 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর ব্যবহার না করে 25 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাডের 6টি ক্যাপাসিটরকে প্যারালালে ব্যবহার করব, বা 25 ভোল্ট 2200 মাইক্রোফ্যারাডের 3টি ক্যাপাসিটরকে প্যারালালে ব্যবহার করব। তো বন্ধুগণ, এর ফলে ক্যাপাসিটরগুলি দীর্ঘকাল লাস্টিং করবে, কারণ 25 ভোল্ট 6000 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের মধ্যে কিছু ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে, যার ফলে এটি যখন ফিল্টারিং করবে তখন হাই কারেন্ট চার্জ এবং ডিসচার্জের কারণে ক্যাপাসিটরটি প্রচন্ড গরম হয়ে পড়বে। ফলস্বরূপ ক্যাপাসিটরের মধ্যে যে ইলেকট্রোলাইটিক উপাদান থাকে তা ক্রমশ শুকিয়ে যেতে থাকবে, ফলে ক্যাপাসিটরটিকে দীর্ঘকাল ব্যবহার করা সম্ভব না। কিন্তু একাধিক রেজিস্ট্যান্সকে প্যারালালে ব্যবহার করলে ক্যাপাসিটরের ইন্টারনাল রেজিস্ট্যান্স কমে যায়। এছাড়া আরো বিভিন্ন কারণ রয়েছে, যার ফলে একাধিক ক্যাপাসিটরকে প্যারালালে ব্যবহার করলে ক্যাপাসিটরগুলি দীর্ঘস্থায়ী হয়। তৃতীয় বিষয়, অনেক সময় 220 ভোল্ট এসি লাইনে বিভিন্ন কারণে হাই ফ্রিকোয়েন্সি রিপিল চলে আসে, ফলে বিডি রেক্টিফায়ারের আউটপুটেও তার প্রভাব পড়ে। এই কারণে একটি 0.1 মাইক্রোফ্যারাডের সিরামিক বা পলেস্টার ক্যাপাসিটর বিডি রেক্টিফায়ারের আউটপুটে ব্যবহার করতে হবে। তো বন্ধুগণ, আমার দেখা বিভিন্ন প্রকার প্রফেশনাল সার্কিটে এসি থেকে ডিসি ভোল্ট কনভার্ট করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। তো বন্ধুগণ, যদি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে কিছুটা হলেও উপকার কাজে লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করবেন। আর হ্যাঁ, ভিডিওতে কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও আজ এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।